নেত্রকোনায় এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অংশ নিয়েছেন নাহিদ হাসনাত সার্জিসরা। বিকেলে যাবেন শেরপুরে। বেনাপোল স্থলবন্দরে রক্ষকই যেন ভক্ষক, পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগ আনসার সদস্যদের বিরুদ্ধে। তদন্তের আশ্বাস প্রশাসনের। গোডাউনে প্রবেশ করছি তখন 20 টাকা করে আমছাড়া আমাদের কাছে নিচ্ছে। আমার সামনে পড়লে সাথে সাথে সেই আনসারকে আমরা চেঞ্জ করে তার একটি বিভাগীয় ব্যবস্থা তার বিরুদ্ধে আমরা নিয়ে থাকি। দুদিনের ভাঙনে লন্ডভন্ড কুয়াকাটা সৈকত, নির্মাণাধীন মেরিন ড্রাইভে ব্যাপক ক্ষতি, দুর্বল অবকাঠামোকে দুষছেন স্থানীয়রা। এরকম ভাঙাচোরা অবস্থা, চলাফেরার খুব মুশকিল। বেরিবাদ বাদ দিছে, এই বাদ আমার মনে হয় যে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে এখন অনেক কষ্ট, মানুষ আসতে পারে না, এদিক দিয়ে কাদা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। নেত্রকোনায় চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। শহরের মুক্তারপাড়া ব্রিজ এলাকা থেকে পদযাত্রাটি বের করেন নেতারা। পুরাতন কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হবে সমাবেশ। পথসভায় অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সাথে রয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা। সভায় রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার আবারও তুলে ধরেন তারা। পরে শেরপুরে পথসভা ও গণসংযোগ করবে দলটি। দর্শক, এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী কামাল হোসেনের কাছ থেকে। কামাল, পথসভা কি শুরু হয়েছে কিনা, নেতারা কি বলছেন? সবার ইচ্ছা এটা ক্লিয়ার করে দিতে হবে। আচ্ছা, আমাদের নেতৃত্বের সহযোগ দ্বারা আমরা কি সবাই একসাথে স্লোগান দিব? আমাদের কামাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? পথসভার কি শুরু হয়েছে কিনা সেখানে, এবং নেতারা কিছু বললেন কিনা এই ব্যাপারে? নেত্রকোনায় এনসিপির যে চেষ্টা করি যে মিটিং শুরু করেছেন, এর মধ্যে মিটিং কিন্তু শুরু করেছেন। স্লোগান দিচ্ছেন, কিন্তু স্লোগানটি আমি দেখানোর চেষ্টা করি। সেই ক্ষেত্রে তাদের মিটিং শুরু হয়েছে। মিডিয়ার কর্মী যারা আছে, ভাই আপনারা সবাইকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, উপস্থিত হয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। ধন্যবাদ আপনাকে কামাল। দেখছিলাম আমরা নেত্রকোনা এনসিপির জুলাই পদযাত্রাটি শুরু হয়েছে। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কুলের স্টাফ মাসুমা বেগমের জানাজা শেষে দাফন করা হয়েছে ভোলায়। শনিবার রাতেই ঢাকা থেকে মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি বোরহান উদ্দিনের পুরালিয়ায়। সকালে বাড়ির পাশের মসজিদের সামনে অনুষ্ঠিত হয় জানাজা। এতে অংশ নেন স্বজন সহ এলাকাবাসী। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সহকারী ছিলেন মাসুমা বেগম। শনিবার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৩২ বছর বয়সী মাসুমার দুটি সন্তান রয়েছে। উন্নত জীবনের খোঁজে স্বামীর সাথে কয়েক বছর আগে পাড়ি জমিয়েছিলেন রাজধানী ঢাকায়।
উনি আমার লগে শেয়ার করছে আইসিইউর ভিতরে যে আমি ইচ্ছা করলে পিছন দিয়ে চলে যেতে পারতাম, বাচ্চারে থুই আমি নিজে বাঁচতে পারতাম, কিন্তু আসলে আমার সন্তানের দিকে তাকায়া মানে বাচ্চারে থুই আমি যাইতে পারলাম না। এখানে তো আমার মায়ে কাম করে মালিশটনে, ওর আমি দৌড়া দৌড়ে গেছি, ওন আমার জ্ঞান ফিরে নাই, দি লাশ অনেক লাশ বাই করতেছে, আমার মারে দেখি না, মারে আগেই লয়ে গেছে। বেনাপোল স্থলবন্দরে রক্ষকই যেন ভক্ষক। আমদানি রপ্তানিতে ব্যবহৃত ট্রাক থেকে চাঁদা নিচ্ছে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরাই। স্থলবন্দরের 10টি গেটে দিনে দুপুরে চলছে চাঁদাবাজির মহোৎসব। তবে আনসার সদস্যদের দাবি, চাঁদা নয়, চালকরা খুশি হয়ে তাদের বকশিশ দেয়। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। বাংলাদেশ থেকে ভারতে পণ্য আমদানি রপ্তানির জন্য এই বন্দর দিয়ে প্রতিদিনই যাতায়াত করে প্রায় 900 ট্রাক। বন্দরের নিরাপত্তায় নিয়োজিত সিকিউরিটি গার্ডের পাশাপাশি রয়েছে আনসার সদস্যরাও। তবে নিরাপত্তার ভার যাদের উপর, তারাই নেমেছেন চাঁদাবাজিতে। ট্রাক থেকে 20 থেকে 40 টাকা তাদের কাছে অবৈধভাবে চাঁদা নেওয়া হয়। প্রত্যেকটা গেটে গাড়ি ঢোকার সময় এবং বেরোনোর সময় আনসার সদস্যরা গাড়ি প্রতি একটা টাকা, এটা 20 টাকা 40 টাকা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম টাকা আদায় করছে। চালক ও ব্যবসায়ীদের অভিযোগ, ভারতে আসা যাওয়ার সময় স্থলবন্দরের 10 গেটেই দুই দেশের ট্রাক থেকে প্রকাশ্যে 20 থেকে 30 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। অন্যদিকে আনসার সদস্যদের দাবি, চাঁদাবাজি নয়, বরং চালকরা খুশি হয়ে মাঝে মধ্যে তাদের বকশিশ দেয়। ভারত থেকে যখন আমরা বাংলাদেশে ঢুকছি, ঢোকার পরে যখন গোডাউনে প্রবেশ করছি, তখন 20 টাকা করে আমছাল আমাদের কাছে নিচ্ছে। এ ব্যাপারে বন্দর পরিচালক জানালেন, চাঁদা নয়, 10 টাকা করে দিয়ে কোনো কোনো ট্রাক চালক সিরিয়াল এগিয়ে নেয়। তবে এ ধরনের অভিযোগ পেলে আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একেবারে পেছনে যিনি আছেন তিনি হয়তো 10 টাকা দিয়ে সিরিয়ালটি ব্রেক করার চেষ্টা করেন। এটি আমাদের এডি এবং টিডি সহ আমার সামনে পড়লে সাথে সাথে সেই আনসারকে আমরা চেঞ্জ করে তার একটি বিভাগীয় ব্যবস্থা তার বিরুদ্ধে আমরা নিয়ে থাকি। আপনি জানবেন যে প্রতিনিয়তই কাউকে না কাউকে আমরা শাস্তির আওতায় আনছি। বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তার জন্য 163 জন আনসার ও 129 জন সিকিউরিটি গার্ড নিয়োজিত রয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দুদিনের ভাঙনে লন্ডভন্ড পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত মেরিন ড্রাইভের বিভিন্ন অংশ ভেসে গেছে, ঝুঁকিতে অর্ধেকের বেশি অংশ। বিপাকে পড়েছে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ আর দুর্বল অবকাঠামোকে দুষছেন অনেকে। উদ্বোধনের আগেই দ্বিতীয় দফায় ভাঙতে শুরু করেছে কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়ক। সাগরের নিম্নচাপের প্রভাব আর অমাবস্যার জোয়ারের পানি উপকূলে আছড়ে পড়ছে জলোচ্ছ্বাস। গত 2 দিনে 2 কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। 2024 সালে 4 কোটি 86 লাখ টাকা ব্যয়ে পর্যটকদের সুবিধা ও কুয়াকাটা সৈকতের সৌন্দর্য রক্ষায় মেরিন ড্রাইভের আদলে 2 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ হাতে নেয় কুয়াকাটা পৌরসভা। নির্মাণ কাজ শেষ হলেও উদ্বোধনের কোনো তারিখ দেয়নি কর্তৃপক্ষ। তার আগেই গত 29 মে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে প্রথমবার সড়কের কিছু অংশ ভেঙে যায়। 2 মাসের ব্যবধানে আবারও ধসে গেল সড়ক। এবার শুধু মেরিন ড্রাইভ নয়, ভেঙেছে সড়ক রক্ষায় নির্মিত গাইড ওয়াল এবং ওয়াকওয়ে। এরকম ভাঙাচোরা অবস্থা, চলাফেরার খুব মুশকিল। তারপরে ওদিকে কিছু কাজ দেখলাম হয়েও হচ্ছে না। বেরিবাদ বাদ দিছে, এই বাদ আমার মনে হয় যে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। কাজের জন্য যা হাইটে দেখলাম অনেক জায়গায় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। ফিশ ফ্রাই মার্কেট আছে, এখানে আসতে পারতো সহজেই, যে আপনারা দেখছেন। তো রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে এখন অনেক কষ্ট, মানুষ আসতে পারে না, এদিক দিয়ে কাদা। সবচেয়ে বিপাকে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঢেউয়ের তোড়ে ভেসে যায় শুটকি মার্কেটের দোকানের বিভিন্ন সামগ্রী। স্থানীয়রা বলছেন, দফায় দফায় ভাঙনে কমছে পর্যটকদের আনাগোনা। অপরিকল্পিত কাজ আর দুর্বল অবকাঠামোকে দায়ী করছেন অনেকে। সঠিক প্রোটোকল না দেওয়ার কারণে, এই রাস্তাটা অবহেলিত হওয়ার কারণে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী খুব ক্ষতিগ্রস্তের ভিতরে আছি। পানির স্রোতটা যখন বাড়ে তখন পানিটা ভিতরে উঠে পানির সাথে বালুটা নিয়ে যায়, আর বালুটা নিয়ে গেলেই জাস্ট গাছপালা যাই যায় থাক, স্থাপনা বাড়িঘর ওগুলো আস্তে আস্তে পড়ে যায়। প্রাকৃতিক বাঁধ বা বেষ্টনীর অভাব, মেরিন ড্রাইভের দুর্বল গঠন বা অপরিকল্পিত নির্মাণ, বালি ক্ষয়, অপরিকল্পিত পর্যটন ও নির্মাণ।
কুয়াকাটা সৈকত রক্ষায় 500 কোটি টাকার একটি টেকসই প্রকল্প অনুমোদনের অপেক্ষায়। সেটি হাতে পেলেই সৈকত সুরক্ষিত করা যাবে বলে মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা। প্রকল্পটি যদি আমরা পাই তাহলে এর স্থায়ী যে সি বিচ প্রোটেকশন সেটি হবে। আমাদের পশ্চিম পাশে যেভাবে ব্লক প্রোটেকশন আছে, এই রাস্তা কিন্তু ভাঙছে না বা এটা দীর্ঘদিন থাকবে বলা যায়। একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে সারা বছরই ভ্রমণ পিপাসুদের ভিড় থাকে সাগরকন্যা কুয়াকাটায়। স্থানীয়দের আয় রোজগারের সিংহভাগই পর্যটন নির্ভর। 18 কিলোমিটার সৈকতের ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধনও করেছে স্থানীয়রা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নিম্নচাপের প্রভাবে কক্সবাজার উপকূলীয় এলাকার ক্ষয়ক্ষতির চিত্র জানার চেষ্টা করব। কুতুবদিয়া থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, সেখানে কি অবস্থা? বৃষ্টি হচ্ছে সেখানে, বা নিম্নাঞ্চল কি এখনো প্লাবিত কিনা? দুর্ভোগ কেমন দেখছেন সেখানকার মানুষের? ইশাত, বৃষ্টি হচ্ছে, খুব ভয়াবহ অবস্থা। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হয়তো আধা ঘন্টা পরে থাকবে না এই জায়গাটায়, সেটি ভেঙে সাগরের সাথে বিলীন হয়ে যেতে পারে। এটি হচ্ছে কুতুবদিয়ার আলী আকবরের সাইটপাড়া এলাকা। এই এলাকাতে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন একটু অদূরে একটি মসজিদ ছিল, আমরা গত বছর মসজিদটি দেখিয়েছিলাম। এখন সেখানে যে কোনো বাড়িঘর ছিল বা মসজিদ ছিল সে ধরনের কোনো অস্তিত্বই নেই। সব কিছু সাগরের সাথে বিলীন হয়ে গেছে এবং যে জিও ব্যাগগুলো দেওয়া হয়েছিল গত বছর, সেই জিও ব্যাগও অধিকাংশ জায়গায় ভেঙে গেছে এবং পাশে যে বাড়িঘর আছে তারা নির্ঘুম রাত কাটাচ্ছে। আজকে 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে এবং সাগরের পানি কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি হওয়াতে তাদের বাড়িঘরে ঢুকছে ঢেউয়ের সাথে। আবার যখন বেশি বাতাস থাকে তখন লোকালয়ে প্রবেশ করছে। আর এখন হচ্ছে একেবারে ফুল জোয়ার বলা হয়। এই অবস্থায় সব মানুষ ঘর থেকে বেরিয়ে বেড়িবাঁধের পাশে দাঁড়িয়ে যে কোন মুহূর্তে কি দুর্ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কায় তারা সবাই পাস করছেন না। একই অবস্থা কিন্তু কুতুবদিয়ার প্রত্যন্ত এলাকায় রয়েছে। এভাবে শুধু আলী আকবরের ইউনিয়নও নয়, উত্তর দুরুম, দক্ষিণ দুরুম এবং লেমশিকালি সহ প্রত্যন্ত এলাকার বেড়িবাঁধ এভাবে বিলীন হয়ে যাচ্ছে। এই বেড়িবাঁধের কারণেই কিন্তু কুতুবদিয়ার মানুষের নির্ঘুম রাত কাটাতে হচ্ছে এবং দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি এখনো পূরণ হয়নি। আজকে যুগের পর যুগ, বছরের পর বছর কুতুবদিয়ার মানুষ কোনো টেকসই বেড়িবাঁধ পায়নি। এহসান, আপনি অবশ্যই একটি ছাতা ব্যবহার করবেন, সেখানে অনেক বৃষ্টি দেখছি আমরা। ধন্যবাদ আপনাকে। ভারী বৃষ্টিতে চট্টগ্রামে দেখা দেয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। নগরীর কাতালগঞ্জ, ওয়াসা, জিইসি সহ বেশ কিছু নিচু এলাকায় জমে যায় পানি। সপ্তাহের প্রথম কর্মদিবসে কাজে বেরিয়ে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। দেখা দেয় যানবাহন সংকট। অনেকে রিকশায় বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছান। সিটি কর্তৃপক্ষের দাবি, প্রকল্পের কাজ চলায় এবার আগের মতো স্থায়ী হয়নি জলাবদ্ধতা। ঘণ্টাখানেকের মধ্যেই নেমে গেছে পানি। তবে নিম্নচাপের কারণে সাগর ফুঁসে আছে, তাই নিম্নাঞ্চলে ঢুকছে জোয়ারের পানি। পানি উঠতেছে, আমাদের তো কষ্ট হবে। আমাদের কষ্ট আজকে দীর্ঘ 18-19 বছর ধরে হইতেছে। ড্রেনেজ অবস্থা মনে এখনো হয় নাই, সেই জন্যই এই অবস্থা হয়ে গেছে। আজকে পানি জ্যাম হয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশন দেখা উচিত যে আসলে অল্পর কারণে হয়তো মানুষ এতগুলো দুর্ভোগ পাচ্ছে, সেটার কারণ খুঁজে বের করা উচিত সিটি কর্পোরেশনকে। গাজীপুরে একটি কারখানার শ্রমিকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে কয়েকজন। পুলিশ জানায়, বকেয়া বেতন সহ 10 দফা দাবিতে সকালে বিক্ষোভে নামে একটি সিরামিক কারখানার শ্রমিকরা। শ্রীপুরের জৈনাবাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। এতে দেখা দেয় যানজটের। আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে দিতে গেলে দেখা দেয় উত্তেজনার। এক পর্যায়ে বাঁধে সংঘর্ষ, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে শ্রমিকরা। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 3 ঘণ্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। প্রায় 1 মাস ধরে বন্ধ হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম। কবে চালু হবে তাও জানেন না কেউ। জেলা কালচারাল অফিসারের দাবি, একটি সংগঠনের দাবির প্রেক্ষিতে প্রশিক্ষণ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা। তবে ওই সংগঠন বলছে তারা শুধু জেলার শিল্পীদের দাবিটুকু জানিয়েছেন।
গেল 30 জুন ছিল হবিগঞ্জ শিল্পকলা একাডেমির সবশেষ প্রশিক্ষণ ক্লাস। সেদিনই জানিয়ে দেওয়া হয় 1 জুলাই থেকে বন্ধ থাকবে প্রশিক্ষণ কার্যক্রম। বোর্ডে টানানো হয় নোটিশ। একাডেমির শিশু ও সাধারণ বিভাগে সঙ্গীত, নৃত্য, চারুকলা, আবৃত্তি, নাটক ও তালযন্ত্র এই 6টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এসব বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন 476 শিক্ষার্থী। হঠাৎ প্রশিক্ষণ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন তারা। এখন যদি হঠাৎ করে সঙ্গীত বন্ধ হয়ে যায় তাহলে আমরা, আর শুধু আমি না, যারা সঙ্গীত ভালোবাসে তারাও কিন্তু ভেঙে পড়বে। সাময়িক সময়ের জন্য বন্ধ, তো কবে খোলা হবে এটা আমরা জানি না। অতি সত্বর সমস্যাগুলো সমাধান করে আমাদের সে পুনরায় আবার ক্লাসগুলো চলমান হোক এই আশা প্রত্যাশা করি। অভিভাবকরা বলছেন এমন সিদ্ধান্তে ব্যাহত হচ্ছে শিশুদের শিল্পচর্চা। যে টিচারই ওরা আনুক, যেই হোক, যেই আসুক, মানে আমাদের কথা হচ্ছে প্রতিষ্ঠানটা আগের মতো চলতো। আমরা চাই সরকারিভাবে আমাদের বাচ্চা মানুষ হোক, এখন কবে খুলবে কি তা যেন আমরা তাড়াতাড়ি পাই। জেলা কালচারাল অফিসার জানান, সম্প্রতি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার নেতৃত্বে হবিগঞ্জ শিল্পী সমাজ জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষকদের ফেসিবাদের দোসর আখ্যা দিয়ে তাদের বাদ দেওয়ার দাবি জানায়। পরবর্তীতে জুন মাসে প্রশিক্ষকদের চুক্তির মেয়াদ শেষ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ রাখা হয়। ডিসি মহোদয় এবং ডিজি মহোদয় যেভাবে আমাকে নির্দেশনা দিয়েছেন, বলেছেন যে ক্ষণিক সময়ের জন্য, এটা খুব বেশি দীর্ঘ সময়ের জন্য তা কিন্তু না, খুব অল্প সময়ের জন্য, কারণ আমরা খুব দ্রুতই একটা সিদ্ধান্তে পৌঁছব, এই সিদ্ধান্তটি নিতে তারা বাধ্য হয়েছে। তবে জাসাস নেতৃবৃন্দ বলছেন প্রশিক্ষক বদলের দাবি থাকলেও প্রশিক্ষণ বন্ধের কথা বলেননি তারা। এসিস্টদের যারা দোষর সেই প্রশিক্ষকদেরকে অপসারণের দাবিতে আমরা কথা বলেছি, মানববন্ধন করেছি, তো আমাদের দাবি বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক জানান, পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আসলে সিদ্ধান্তটা নিতে হয়েছে। অর্থ বছর শেষে নতুন করে চুক্তি করতে হয়, এটা অল্প কিছু দিনের মধ্যে প্রক্রিয়া শেষ হয়ে গেলে ওখানে কার্যক্রমটা আমরা শুরু করতে পারবো। শিল্পচর্চার স্বার্থে দ্রুত সময়ের মধ্যে শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে, এমনটাই প্রত্যাশা সংস্কৃতি প্রেমীদের। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।